আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা এই পর্বে ব্যাপন নিয়ে পড়াশোনা করব। তো ব্যাপন নিয়ে পড়াশোনা করার আগে আমরা মেইন টপিকে যাওয়ার আগে আমরা আগে একটা বাস্তবিক একটা উদাহরণ দিই। দেখো তো, আচ্ছা মনে করো এখানে একটা পুকুর আছে, আর এখানে আরেকটা পুকুর আছে, এবং এটা যে পুকুর, এই পুকুরের পানির পরিমাণ হলো 60%, এবং এইখানে যে পুকুর, এই পুকুরের পানির পরিমাণ হলো 80%, মানে 80%। এটা একটা পুকুর কল্পনা করলে, এবং এইটা আর একটা পুকুর কল্পনা করলাম, এবং এই পুকুরে যে পানির পরিমাণ, সেই পানির পরিমাণ যদি 60% হয়, এবং এইখানে যে পুকুর, এই পুকুরের পানির পরিমাণ যদি 80% হয়, অর্থাৎ এই যে 60% এবং 80%, এই পার্সেন্টেজ দ্বারা আমি এখানে পানির পরিমাণ বুঝাইলাম। অর্থাৎ এখানে পানির পরিমাণ কম, এখানে পানির পরিমাণ বেশি। জাস্ট একটা উদাহরণ তুমি মনে করতে পারো। এখানে পানির পরিমাণ 60% এবং এখানে পানির পরিমাণ 80%। এবার এই পুকুর দুইটার মধ্যে যদি একটা ড্রেন করে দেওয়া হয় বা একটা নালা সৃষ্টি করে দেওয়া হয়, তখন কি হবে? তখন এই যে যার মধ্যে পানির পরিমাণ বেশি, যে পুকুরটার মধ্যে পানির পরিমাণ বেশি, সেই পুকুরটা থেকে পানি কমটার দিকে যাবে, অর্থাৎ বেশি পানি থেকে কমটার দিকে যাবে। বুঝতে পেরেছ? ঠিক তেমনি ব্যাপন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কোনো দুইটা বস্তুর, তুমি দুটি গ্যাসীয় বস্তু বা কোনো গ্যাসীয় বস্তু অথবা তরল বস্তু যখন এরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় যায়, যেমন পানি যে এখান থেকে এই এ নামক পুকুর এবং বি নামক পুকুর, এই দুইটা পুকুরের থেকে পানি বেশি থেকে কমের দিকে গেল, এরা কীভাবে গেল? এরা গেল হচ্ছে স্বেচ্ছায় গেল, মানে স্বতঃস্ফূর্তভাবে গেল। এবং তাইলে দুইটা জিনিস, নাম্বার ওয়ান, প্রথমত হইল এই যে এখান থেকে যে এখানে পানি আসলো, কিভাবে আসলো? মানে একটা বেশি থেকে কমের দিকে আসলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, পানি যে এ থেকে বিতে আসলো, এটাকে এখানে কি কোনো চাপ প্রয়োগ করা লাগছে কিংবা কোনো কাজ করা লাগছে? কোনো কাজ করা লাগে নাই, কিন্তু স্বেচ্ছায় আসছে, স্বতঃস্ফূর্তভাবে। এইটাই হচ্ছে ব্যাপনের এক প্রকারের ধর্ম। তুমি যদি একটু চিন্তা করো যে ব্যাপনটা এরকম হয়, যেমন দুটি গ্যাসীয় বস্তু অথবা কোনো তরল বস্তু, যাদের এরকম পরিমাণ ভিন্ন বা ঘনত্ব ভিন্ন, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এরা যায়, তখনই এরা হয়ে যায় ব্যাপন, তখনই তাকে ব্যাপন বলে। ব্যাপনকে সংজ্ঞায়িত করার জন্য অবশ্যই এই দুইটা শর্ত লাগবে। প্রথম কথা হলো, ব্যাপন হতে হলে অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে হওয়া লাগবে, এবং ব্যাপন হবে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। এই ছিল ব্যাপন। এবার আমরা যদি ব্যাপনের হার কথা বলি, ব্যাপনের হার কি জিনিস? ব্যাপনের হার হচ্ছে যে সময়ের সাথে সাথে, অবশ্যই যেহেতু হার কথাটা আছে, যখনই হার কথা থাকবে তখন এখানে সময়কে ইন্ডিকেট করে, হার কথাটা সময়কে নির্দেশ করে। সময়ের সাথে সাথে কোন ব্যাপন যে ছড়িয়ে পড়ে, সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু, কোনো গ্যাসীয় বস্তু অথবা কোনো তরল বস্তু যে ছড়িয়ে পড়ে সময়ের সাথে সাথে, সেটাকে বলা হয় ব্যাপনের হার। এখন পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে? পরীক্ষায় কোশ্চেনটা আসে হলো, মনে করো তোমার দুইটা যৌগ দিয়ে দিবে, বলবে যে এদের ব্যাপন হার বের করো, অর্থাৎ কোন যৌগটা ছড়াইতে অধিক সময় লাগে অথবা কোন যৌগটা ছড়াইতে কম সময় লাগে, সেটা বের করতে বলে। মনে করো একটা যৌগ নিলাম, এখানে HCl একটা যৌগ নিলাম, এবং আরেকটা যৌগ নিলাম NaCl। প্রশ্ন হলো এটা একটা যৌগ এবং এটা একটা যৌগ। প্রশ্ন হলো কোন যৌগটির ব্যাপন হার বেশি? কোশ্চেন হলো এটা।
কোন যৌগটির ব্যাপন হার বেশি। এখন কোন যৌগটির ব্যাপন হার বেশি, কোনো বস্তুর ব্যাপন হার কিসের উপর নির্ভর করে জানো? কোনো বস্তুর ব্যাপন হার ওই বস্তুর আণবিক ভরের উপর নির্ভর করে। ওই বস্তুর আণবিক ভর, বুঝতে পেরেছ? কোনো বস্তুর ব্যাপন হার ওই বস্তুর আণবিক ভরের উপর নির্ভর করে। যে বস্তুর আণবিক ভর বেশি বেশি ওই বস্তুর ব্যাপন হার কম হবে, ব্যাপন হার কম হবে। এবং যে বস্তুর যে যৌগের আণবিক ভর কম হয়, কম, সেই বস্তুর ব্যাপন হার বেশি হবে, ব্যাপন হার বেশি হবে। তুমি এই ছোটবেলায় মোটু পাতলু দেখছো? যে মোটু কি পাতলুর চেয়ে দ্রুত যাইতে পারে? হ্যাঁ, কে যায় আগে? পাতলু যায় আগে। পাতলুর ভর কম, যার ভর কম সে আগে যাবে, আর যার ভর বেশি, মোটুর ভর বেশি, তাই যার ভর বেশি তার ব্যাপন হার কম, মানে সে ছড়াইতে বেশি সময় লাগবে। কোন একটা যৌগের আণবিক ভর বেশি হলে ওই বস্তুর ব্যাপন হার কম, কোন একটা যৌগের আণবিক ভর কম হলে ওই যৌগের ব্যাপন হার বেশি হবে। এখানে আমরা HCl নিলাম এবং সোডিয়াম ক্লোরাইড নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম এবং সোডিয়াম ক্লোরাইড নিলাম। তো এই যৌগ এবং এই যৌগ, এই দুইটা যৌগের মধ্যে কার ব্যাপন হার বেশি হবে সেটা নির্ভর করবে এই দুইটা যৌগের মধ্যে কার আণবিক ভর বেশি। যার আণবিক ভর বেশি ওই যৌগের ব্যাপন হার কম হবে, আর যে যৌগের আণবিক ভর কম হবে ওই যৌগের ব্যাপন হার বেশি হবে। এখন বলো তো এখানে আমরা কি বের করব? দেখি, বলো একটু বলো এখানে আমরা কি বের করব? এখানে আমরা যৌগদ্বয়ের আণবিক ভর বের করব। প্রথমে যদি আমরা HCl এর আণবিক ভর বের করি, তুমি যদি লেখো যে HCl এর ক্ষেত্রে তো HCl এর আণবিক ভর, তো HCl এর আণবিক ভর, তো HCl এর আণবিক ভর মধ্যে হাইড্রোজেন আছে আর হলো ক্লোরিন আছে, অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন নিয়েই আণবিক ভর গঠিত। তুমি হাইড্রোজেন এবং ক্লোরিন নিয়েই হাইড্রোক্লোরাইড গঠিত। এখন HCl এর আণবিক ভর বের করতে গেলে হাইড্রোজেনের আণবিক ভর লাগবে আর ক্লোরিনের আণবিক ভর লাগবে। তুমি দেখো তো এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত লিখে রাখছি? এখানে হাইড্রোজেনের আণবিক ভর লিখে রাখছি 1 এবং ক্লোরিনের আণবিক ভর কত? ক্লোরিনের আণবিক ভর হলো 35.5, অর্থাৎ তুমি যদি যোগ করো তাহলে দেখবা এটা যোগফল বা সমষ্টি হবে 36.5, যোগফল বা সমষ্টি হবে 36.5, অর্থাৎ এই হাইড্রোক্লোরিকের আণবিক ভর 36.5। এবার তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে লক্ষ্য করো, দেখবা NaCl। এখন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে গেলে সোডিয়ামের পারমাণবিক ভর লাগবে এবং ক্লোরিনের পারমাণবিক ভর লাগবে। তো সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, প্লাস এই যে ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তখন এটা সমষ্টি কত হয়? এটা সমষ্টি হয় হলো 58.5, যদি ভুল না করি, 5 5 আর 3 8, 3 2 5। তাইলে এখানে আমরা আণবিক ভরটা বের করলাম, এটা কার আণবিক ভর? এটা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আর এখানে যে আণবিক ভরটা বের করলাম এটা কার আণবিক ভর? এটা হচ্ছে HCl এর আণবিক ভর, হাইড্রোক্লোরিকের আণবিক ভর। এবার বলো তো কার আণবিক ভর বেশি? অবশ্যই এই NaCl এর আণবিক ভর বেশি এবং HCl এর আণবিক ভর কম। যেহেতু HCl এর আণবিক ভর কম সেহেতু HCl এর ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ HCl ছড়াইতে কম সময় লাগবে। যেহেতু হাইড্রোক্লোরিকের আণবিক ভর কম সেহেতু হাইড্রোক্লোরিকের ব্যাপন হার বেশি, অর্থাৎ হাইড্রোক্লোরিক এর ব্যাপন হার বেশি। এবং এখানে কারেন্ট নিলাম, এখানে সোডিয়াম ক্লোরাইড নিলাম, এর ব্যাপন হার কী হবে? কম হবে এই দুইটা যৌগের তুলনায়। এখানে HCl ব্যাপন হার বেশি এবং সোডিয়াম ক্লোরাইডের ব্যাপন হার কম এই দুইটার তুলনায়। এই দুইটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দিই তাইলে দেখবা যে আরেকটা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে একটা হবে সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং আরেকটা হলো কপার সালফেট CuSO4।
CuSO4 এই দুইটা যৌগের ব্যাপন হার বের করব। এখন এই দুইটা যৌগের ব্যাপন হার বের করব, কীভাবে বের করব? আমি বলেছিলাম যে কোনো একটা যৌগের ব্যাপন হার বের করতে গেলে কোনো একটা যৌগের ব্যাপন হার মানে হচ্ছে তার আণবিক ভর বের করা। মানে ব্যাপন হার কেমন হবে, কম হবে নাকি বেশি হবে, সেটা নির্ভর করবে ওই যৌগের আণবিক ভরের উপর। যেই যৌগের আণবিক ভর বেশি সেই যৌগের ব্যাপন হার কম হয়, আর যেই যৌগের আণবিক ভর কম হবে সেই যৌগের ব্যাপন হার বেশি হবে। তাহলে এই দুইটার যে ব্যাপন হার বের করব, আমরা কিভাবে বের করব, কিসের ভিত্তিতে বের করব? এই দুইটার যৌগের ব্যাপন হার বের করব আণবিক ভরের ভিত্তিতে। দেখব কার আণবিক ভর বেশি আর কার আণবিক ভর কম। যে যৌগের আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর যেই যৌগের আণবিক ভর কম হবে সেই যৌগের ব্যাপন হার বেশি হবে। তাহলে এখানে আমরা কি বের করব? আণবিক ভর বের করব। প্রথমে হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর 1, হাইড্রোজেনের আণবিক ভর 1, এবং তুমি দেখবা যৌগের মধ্যে হাইড্রোজেন আছে 2টা, প্লাস এরপরে কি আছে? সালফার আছে। তো সালফারের আণবিক ভর কত? সালফারের আণবিক ভর এখানে লেখা আছে, সালফারের আণবিক ভর হলো 36, এবং যৌগের মধ্যে সালফার আছে কিন্তু একটা। বুঝতে পেরেছ? এরপরে কে আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, এবং যৌগের মধ্যে অক্সিজেন আছে টোটাল 4টা। অক্সিজেন আছে টোটাল 4টা। এবার তুমি যদি ক্যালকুলেশন করো, 2 আর 1 গুণ দিলে কত হয়? 2 হয়, আর 36 এ বললো কত হয়? 4 আর 16 গুণ দিলে কত হয়? 4 16 64 হয়। এবার যোগ করব, 4 আর 6 10, 4 আর 6 10, 10 আর 2 12, 3 আর 1 4, 4 আর 6 10, 102। এই যে 4 16 64, 36 আর 1 গুণ দিলে 36 হয়, 2 আর 1 গুণ দিলে 2 হয়। এরপরে এটা 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 2 আছে 1, 6 1 7, 7 আর 3 10। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এটা কি বের করলাম? এটা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করলাম, আণবিক ভর। আর এইখানে কি? কপার সালফেট। এটা তো কপার সালফেটের আণবিক ভর বের করব। কপার সালফেটের আণবিক ভর বের করার ক্ষেত্রে আগে কপারের পারমাণবিক ভর লিখব। তো কপারের পারমাণবিক ভর কত? কপারের পারমাণবিক ভর হলো 36। কপারের পারমাণবিক ভর হলো 36 দশমিক কত? এটা 63। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। কপার আছে কয়টা? যৌগের মধ্যে কপার আছে একটা, প্লাস সালফারের আণবিক ভর কত? সালফারের আণবিক ভর 36, এবং যৌগের মধ্যে সালফার আছে একটা, প্লাস এই যে অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, এবং যৌগের মধ্যে অক্সিজেন আছে 4টা, এই জন্য 16 এর সাথে 4 গুণ দিলাম। এবার তুমি দেখো তো 63.1 এর সাথে 63.5 এর সাথে 1 গুণ দিলে কি হয়? 63.1ই হবে, তাই না? 63.5 এর সাথে 1 গুণ দিলে কত হয়? 5ই হবে, প্লাস 36 এর সাথে 1 গুণ দিলে 36, প্লাস এর 4 16 কত? 4 16 64, 4 16 64। এবার তুমি যদি এগুলো যোগ করো তাহলে কি হবে? 4 আর 6 10, 10 আর 3 13, 13 3 হাতে আছে 1, 6 1 7, 7 আর 3 10, হ্যাঁ 7 আর 3 10, এবং 10 আর 6 16, 163.5। বলো তো কোন যৌগের আণবিক ভর বেশি? কপার সালফেটের আণবিক ভর বেশি। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কম। কপার সালফেটের আণবিক ভর 163.5, এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 102। তো কার আণবিক ভর বেশি? কপার সালফেটের আণবিক ভর বেশি। এবং কার আণবিক ভর কম? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কম। তো যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম হবে। সিম্পল, তার ব্যাপন হার কম হবে। এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। তার ব্যাপন হার বেশি হবে। বুঝতে পেরেছ? একদম সহজ কথা। তো কোন একটা মৌলের, কোন একটা যৌগের ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? কোন একটা যৌগের ব্যাপন হার নির্ভর করে ওই যৌগের আণবিক ভরের উপর। তো যে যৌগের আণবিক ভর বেশি ওই যৌগের ব্যাপন হার কম, আর যে যৌগের আণবিক ভর কম ওই যৌগের ব্যাপন হার বেশি। হোপফুলি এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছ? তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।